দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে। আমরা এনবিআর এর যে বিলুপ্তি করা এবং দুই ভাগে বিভক্ত করা, দুটি বিভাগ করা হচ্ছে সে বিষয়টি আলোচনা করছিলাম। সেই আলোচনার স্যার যে জায়গাটা আমরা বলছি, আমরা কি আসলে রোগটা চিহ্নিত করতে পারছি? আর এনবিআর এর যে রেভিনিউ আদায়ের কথা আমরা বলছি যে হিউম্যান ইন্টারফারেন্সটা যত কম হয়, মানে অটোমেশন, এইটা আমরা কি করতে পেরেছি কিনা বা লোকবলের জায়গাটা করতে পেরেছি কিনা, তিনটা প্রশ্ন একত্রে আপনার কাছে জানতে। হ্যাঁ, আমার মনে হয় যে আসল সমস্যা তো হলো বাস্তবায়ন করে কিভাবে আমরা ট্যাক্স বেসটা বাড়াতে পারি, আমরা ট্যাক্সটা বেশি আদায় করতে পারি। এবং সেটা করতে গেলে আমাদের দেশে যে কাঠামোটা এখন, যে অপ্রত্যক্ষ কর যেটা, সেখানেই আমাদের 2/3 মতো আসতেছে। প্রত্যক্ষ করে আমাদের আসতেছে হলো 1/3, যেটা নাকি আয়কর, যেটা কোম্পানি বা ব্যক্তি, এখান থেকে মাত্র 1/3। এখন এইটা কিন্তু বাইরের পৃথিবীতে সবচেয়ে বড় অংশটাই কিন্তু প্রত্যক্ষ করের মাধ্যমে আসে। আর অপ্রত্যক্ষ কর যেটা আমরা ট্যাক্স ইত্যাদি, ব্যাট ইত্যাদি, এটা তো সাধারণ মানুষের উপরে যায়। এখানে বাড়াতে গেলে আর এখন উচ্চ মূল্যস্ফীতির চাপ, এমনিতেই মানুষ হিমশিম খাচ্ছে। সো আমাদেরকে প্রত্যক্ষ করের দিকে কিভাবে আমরা বাড়াতে পারি, এবং সেখানে এখন যেটা আমাদের হচ্ছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি যেগুলো আসে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইত্যাদি, অ্যাডভান্স ভ্যাট ইত্যাদির মাধ্যমে আসছে। সো আমাদের ট্যাক্স এফোর্ট যেটা, এইটাকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমার মনে হয় যে প্রযুক্তি একটা বড় আমাদের হাতিয়ার হতে পারে। এখানে যত আমরা হিউম্যান ইন্টারফেস কমাতে পারবো, আমরা আমাদের বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে 1 টাকা যদি আমি তখনকার এনবিআরকে যদি ইনভেস্ট করি, এনবিআর এর এই প্রযুক্তি ইত্যাদি বাড়ানোর জন্য রিটার্ন সবচেয়ে বেশি বাংলাদেশে হবে, স্টাডিতে দেখা গেছে। সো এখানে আমরা যদি এই প্রযুক্তিটা যদি নিয়ে আসতে পারি, যেটাকে ডিজিটালাইজেশন অফ দ্য ট্যাক্সেশন সিস্টেম বলা হয়, এটা কিন্তু আমরা 2001 সাল থেকে অনেক প্রজেক্ট আমাদের বাস্তবায়িত হয়েছে, কিন্তু রেজাল্টটা কোন জায়গায় হয়েছে? 2011-তেও তো ট্যাক্স জিডিপি, রেভিনিউ জিডিপি রেশিও 11% ছিল, সেটা তো এখন তো কমে 8.2% হয়েছে। তো এই যে এত ডিজিটালাইজেশন আমরা করলাম, সেটার তো মেজর প্রবলেম হয়েছে আমাদের, যে যেমন ট্যাক্স, ভ্যাট এবং কাস্টম যদি ধরি বা ইনকাম ট্যাক্সের ধরি, এটা যে একটা সফটওয়্যারগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে, একটা আরেকটার সাথে কথা বলে না। তো এখন যদি ওইটার মধ্যে যদি একটা সমন্বয় না হয়, তাহলে কিন্তু একটা দিয়ে আরেকটাকে আমি ওইটাকে কিন্তু টেস্ট করতে পারবো না, ধরতে পারবো না। আরেকটা যেটা ভারতে করেছে, সেটা হলো এক্সপেন্ডিচারের সাথে ইনকামকে ট্যাগ করা। ভারতে দেখবেন যে তাদের ওই যে প্যান বলি, আমরা তো টিন বলি, তারা প্যান বলে, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, সেটার সাথে আধার একটা নাম্বার আছে। সেই আধার নাম্বারটা আপনি যদি কোনো একটা বড় যে কোনো একটা খরচ করতে গেলে ওই নাম্বারটা দিতে হবে। তখন কিন্তু ইনকাম ট্যাক্সের অফিসার যিনি আসেন, তাকে যখন আমি আমার সাবমিট করলাম আমার ট্যাক্স ফাইল, তখন কিন্তু উনি দেখছেন যে আমার এক্সপেন্ডিচার বিহেভিয়ারটা কীরকম, ওইটা দিয়ে কিন্তু তখন উনি ধরা যায়। আমাদের এনআইডি তো সবারই আছে। সো আমাদের দেশেও কিন্তু এই ধরনের এতে যেতে হবে। যেমন ওরা একটা সবসময় কথা বলে যে ইন্টারফেসের দরকার নেই, ট্যাক্স জাস্ট হ্যাপেন্স। সো ওই জায়গাটাতে কিন্তু আমাদের এখন প্রযুক্তিগত যেটুকু আমাদের বাংলাদেশে আছে, এখানে কিন্তু এটা করা সম্ভব। এবং সেটা করলে আমার মনে হয় যে অনেক জায়গায় লিকেজ যেটা আছে সেটাও আমরা সেখানে করতে পারবো। আর মেজর যেটা, সেটা হলো যে আরও ভিত্তিটাকেও আমরা বাড়াতে পারবো। স্যার, এই জায়গায় একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের 100 টাকা রেভিনিউ আদায় করলে এনবিআর এর খরচ করে হচ্ছে 31 পয়সা। ভারতে যদি 61 পয়সা খরচ হয়, মালয়েশিয়াতে 1 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 28 টাকা ওদের 100 টাকা আদায় করতে গেলে। এখন এই এনবিআর এর যে আদায়ের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় লোকবলটা আমরা দিতে পেরেছি কিনা? কারণ যেহেতু আমাদের অর্থনীতির আকারটা বেড়েছে, জিডিপির আকারটা আগের তুলনায় বেড়েছে, উপজেলা পর্যায়ে আমাদের প্রচুর মানুষ ইনকাম ট্যাক্স দেওয়ার মতো আছে, সেইটা কি করা হচ্ছে? হ্যাঁ, এখন এই ব্যাপারে তো অবশ্যই বিনিয়োগের প্রয়োজন আছে, কিন্তু বিনিয়োগ মানে লোকবল বাড়ানোটা কিন্তু বিনিয়োগের ক্ষুদ্র অংশ। আসল হলো আপনি দক্ষতা কীভাবে বাড়াচ্ছেন, এবং ডিজিটাল করার আগে যেটা আপনাকে করতে হবে, যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি আগে সিস্টেম ডেভেলপ না করেন, যদি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস না করে যদি আপনি ডিজিটালাইজেশন, দ্যাট ইজ এ ওয়েস্টেজ অফ মানি। এটা অবশ্যই আগে করতে হবে। এবং আমি যতদূর জানি যে এনবিআর একটা প্রজেক্ট হাতে নিয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তায়, ডিজিটালাইজেশন। এখানে আমার সহকর্মীদের আমি বারবার বলে আসছি যে তোমরা আগে প্লিজ ফিক্স দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফার্স্ট, দেন অনলি ইউ শুড গো ফর অটোমেশন, আদারওয়াইজ এটা কাজে আসবে না। ইএফডি মেশিনের মতো হবে। হ্যাঁ, দ্বিতীয়ত যেটা আরেকটা হচ্ছে যে যেটা মোস্তাফিজ ভাই বলেছেন, যে আমাদের কাছে কিন্তু অনেক তথ্য ভাণ্ডারগুলো আছে, সেই তথ্য ভাণ্ডারগুলো আমরা ব্যবহার করছি না। এই যে আপনার যেটা বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তি হলো বেস্ট প্রযুক্তি,
তো তথ্য প্রযুক্তির ব্যবহার করে যদি আপনি কোনো করদাতা বা কোনো কোম্পানিকে পিকচার দেন, তুমি যদি ভুল আয় ঘোষণা করো তাহলে কিন্তু তথ্য আমার কাছে আছে, তাহলে কিন্তু উনি 10 বার ভাববেন যে দেওয়ার আগে, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আমাদের কাছে নাই, তো কাজে হি ইজ টেকিং এ চান্স। তো সেই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে, যে এই তথ্য ভাণ্ডার, যেমন আপনারা জানেন যে ভারতে বেঙ্গালুরুতেও একটা সেন্ট্রাল প্রসেসিং সেন্টার করেছে, এখানে এরকম করদাতা মোস্তাফিজ ভাই বললেন এরকম ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে। এখন যখনই কোনো ট্যাক্স পেয়ারের কোনো ডিসিটি আমাদের যেরকম আছেন বা ইনকাম ট্যাক্স অফিসাররা বলে, যখনই যায় উনি ওখানে দেখেন যে ওই তথ্য ভাণ্ডারের মধ্যে ওই করদাতার কোনো তথ্য আছে কিনা। যেমন কিনা আমাদের এখানে ব্যাংকরা ওই বাংলাদেশ ব্যাংকের ঋণ দেওয়ার আগে দেখেন ওই একই সিস্টেম। তো এরকম যদি থাকে তাহলে কিন্তু একটা বড় ধরনের ইয়ে হতে পারে। আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা মোস্তাফিজ ভাই উল্লেখ করেছেন, আমরা কিছু আমরা ডিজিটাইজেশন করেছি। যেমন ধরেন আমাদের টিনটা এখন কিন্তু সুন্দর হয়ে গেছে, এখন কিন্তু আপনার যেতে হবে না, একজন যদি নতুন টিন নিতে চান ওনার কম্পিউটারে বসে তাৎক্ষণিক কোনো ফি লাগবে, কিচ্ছু লাগে না। এবং এটা যেহেতু কোম্পানির ক্ষেত্রে ওই রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির যে ইনকর্পোরেশন সেটার সঙ্গে ট্যাগ করা, আর ব্যক্তির ক্ষেত্রে এনআইডির সঙ্গে ট্যাগ করা, কাজেই এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই। কিন্তু তার পরবর্তীগুলো এরপরে উনি রিটার্ন দিবেন, রিটার্নটা প্রসেস হবে, অডিট হবে, সেই জায়গাগুলো এখনো কিন্তু আমরা স্যার একদম শেষের দিকে আছি। ছোট্ট করে বলবো, আপনি এনবিআর ছিলেন, আপনার সময়কালে বেশ কয়েকজন চেয়ারম্যান নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, কারণ যেহেতু আমরা 53 বছরে 31 জন চেয়ারম্যান পেয়েছি এবং তারা বাইরে থেকে এসছেন। তো এইটাকে আসলে সিদ্ধান্ত দিন শেষে আসলে কারা গ্রহণ করছে? যে মানুষটি এনবিআর পরিচালনার প্রধান দায়িত্বে থাকছেন তারা তো আইআরডির সচিব, আমি যেটা আগেও বললাম, তার ফলে মন্ত্রণালয়ের সম্পৃক্ততা ছাড়া তো এনবিআর কোনো সিদ্ধান্ত কি নিতে পেরেছে স্বাধীনভাবে? আমার কাছে মনে হয় যে এটা এখানে ল্যাকিং, যে আমাদের এনবিআর একটা সার্বিক প্ল্যানিং নেওয়া হয়েছে 2-3 বার, যে আমরা প্ল্যানিং কি করব আগামী 5 বছরে, কিভাবে আগাবো। এবং প্ল্যানিং করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্ল্যানিং করলে হবে না, ওটা যারা ইমপ্লিমেন্টেশন করবে একটা হুইসেল ব্লোয়ার টিম লাগবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত তেমন আগাইতে পারিনি, সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। স্যার আমরা একবারে শেষ 1 মিনিটের মধ্যে আমরা শেষ করতে চাই, সমাধানে করণীয় বা সুপারিশ কি আপনার কাছে জানতে? হ্যাঁ, আমার মনে হয় যে এখন তো একটা বড় কাঠামোগত পরিবর্তন হয়েছে, এটাই বাস্তবতা। হয়তো বা পরবর্তীতে এটার যে চেঞ্জ হয়তো কিছুটা হয়তো করা হবে, কিন্তু আমার মনে হয় যে এটা একটা সুযোগ হিসাবে আমাদের নেওয়া উচিত। এবং এখন প্রযুক্তিকে ব্যবহার করে এবং দক্ষতা বাড়িয়ে আমাদের যে সম্ভাবনাটা আছে বাংলাদেশের অর্থনীতির, এখন যে আমরা প্রযুক্তিগত যে অবস্থা আছে, এখন সম্ভব আমাদের সামনের দিকে এটাকে ব্যবহার করে আমাদের রেভিনিউ কালেকশন, মানুষকে হয়রানি কম করে, যে দিচ্ছেন তাকে হয়রানি কম করে, যারা দিচ্ছেন না দিকে হচ্ছে সেটাকে যুক্ত। আপনাদের দুজনকে ধন্যবাদ।